মহাষ্টমী। প্রথমেই সকলকে জানাই শুভ অষ্টমী এবং গুড মর্নিং। কালকে রাতে আমরা ছিলাম উলিটপকের এই রিসর্টে, সেটা আপনাদেরকে কালকে রাতেই জানিয়েছি। কালকে রাতে রিসর্টের ভেতরে মানে আমরা যে রুমে ছিলাম সেই রুমটা আপনাদেরকে দেখিয়েছি। আজকে এই রিসর্টের বাইরে যা আছে সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, প্রচণ্ড রোদ উঠেছে আর চারপাশে একদম দারুণ ওয়েদার, ঠান্ডা একটা হাওয়াও আছে সাথে। কিন্তু একটু বেলা বাড়লে না গরম লাগছে, তখন আর জ্যাকেট গায়ে রাখা যাচ্ছে না। কালকেও তাই হয়েছিল, কালকে আমরা একটু বেলার দিকে জ্যাকেটটা খুলে ফেলেছিলাম। তো যাই হোক, চলুন রিসর্টের চারপাশে কি আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি একদম রিসর্টের পেছন দিকে চলে এসেছি। এই রিসর্টের এলাকাটা কিন্তু অনেকটা, পাশ দিয়ে কিছু একটা নদী বয়ে যাচ্ছে, কার আমরা এদিকটা আসতে পারিনি অন্ধকারের জন্য। এখন একটু এলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি চলুন। রিসর্টে জিজ্ঞাসা করতে ওনারা বললেন যে এখান দিয়ে সিন্ধু নদ বয়ে চলেছে। হ্যাঁ, এই দেখুন সিন্ধু নদ, তার একদম নিজস্ব মেজাজে একদম বয়ে চলেছে। চারপাশের ওয়েদারটা খালি দেখুন, মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার উপরে এই মিষ্টি একটা রোদ, সব মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে ফেলেছে। দারুণ, চারপাশটা একদম সত্যি অসাধারণ, পুরো একদম সেই ক্যালেন্ডারে আমরা মাঝে মাঝে ছবি দেখি না, ঠিক সেই রকম ধরনের। মালিকের সাথে কিছু একটা কথা বলছে, যাই হোক আমরা একটু রিসর্টটা ঘুরে দেখি। চারপাশে প্রচুর ফুল আছে, আর ওদিকে দুটো ট্রেন্ড দেখলাম তৈরি হয়ে গেছে, আর এখানে এই ট্রেন্ডগুলো তৈরি হচ্ছে। আমরা যখন এখানে আসবো প্রথম ঠিক করেছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমরা ট্রেন্ডে থাকবো, কিন্তু এখানে আসার পর এখন বুঝতে পারছি ট্রেনটে থাকলে কি অবস্থাটা হতো। রাতে কিন্তু প্রচণ্ড শীত, দিনের দিকে মানে একটু বেলা বাড়লে যেমন গরমটা হয়ে যাচ্ছে, মানে এত শীত করছে না। এই দেখুন এখান থেকে সিন্ধুরা দেখা যাচ্ছে, একটুখানি দেখা যাচ্ছে, এদিক থেকে হয়তো গেলে দেখা যাবে, কিন্তু আর নামছি না। যেটা বলছিলাম যে আমরা প্রথম ভেবেছিলাম এই ট্রেনটে থাকবো, কিন্তু রাতে এত ঠান্ডা, মানে বাইরে, ভেতরে অতটা শীত করছে না, ভেতরে বেশ ভালোই গরম। চাদর মানে কম্বল যেগুলো দিয়েছে সেগুলো ঢাকা না দিলেও চলছে, কিন্তু তাও বাইরেটা প্রচণ্ড ঠান্ডা। এই যে সব ট্রেন তৈরি হচ্ছে, আর ওই যে স্থলপদ্ম ফুলের মতো দেখতে, দেখুন। হ্যাঁ, স্থলপদ্ম ফুলই তো, এই তো পাতাগুলো তো স্থলপদ্ম ফুলের মতোই। চারপাশটা সত্যি অসাধারণ। এখানে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব লের দিকে। তবে লে যাওয়ার আগে আমরা কয়েকটা সাইট সিনও ঘুরবো, সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। চলো। উলিটপকের এই রিসর্ট ছেড়ে আমরা এখন চলেছি লের দিকে। আজকের আমাদের গন্তব্য লে। তখন দেখালাম না আমাদের রিসর্টের পাশ দিয়েই সিন্ধু নদ বয়ে যাচ্ছে। এই দেখুন এখনও কিন্তু সিন্ধু নদ বয়ে চলেছে, আর তার স্রোতের সাথে তাল মিলিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। যদিও তার স্রোতের সাথে তাল মেলানো সম্ভব নয় আমাদের গাড়ির, তবুও চেষ্টা করছে সে।
এখন আমরা পৌঁছে গেছি লাদাখের নিরিবিলি একটি জায়গা রিজাংলা মনেস্ট্রিতে, যেটি লে শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। লে থেকে 45 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই অসাধারণ বৌদ্ধ মঠটি। চারপাশে শুধুই পাহাড়, বাতাসের শব্দ আর একটা শান্ত মেজাজ এখানে বিরাজ করছে। অনেকক্ষণ হলো আমরা এখানে পৌঁছে গেছি, আর তখন থেকে কিন্তু বাইরেই অপেক্ষা করছি, কারণ ভেতরে যাওয়ার যে দরজা সেটা কিন্তু বন্ধ। হ্যাঁ, আমরা অনেকবার ডাকাডাকি করছি, কিন্তু কেউ এখনো পর্যন্ত বেরোয়নি। এই রিজাংলা মনেস্ট্রি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি জায়গা। এখানে যে লামারা থাকেন তারা খুব কঠোর জীবনযাপন করেন। কোনো রকম কোনো বিলাসিতা এখানে নেই, শুধু ধ্যান, প্রার্থনা আর আত্মশুদ্ধি, যার জন্য এই মনেস্ট্রিকে কিন্তু চুপ মনেস্ট্রিও বলা হয়ে থাকে। এই যে আমরা ভেতরে চলে এসেছি, তবে যেখানে ওনারা প্রার্থনা করেন সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই প্রার্থনার জায়গাটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না। মনেস্ট্রির ভেতর থেকে বাইরের দৃশ্যটা একবার দেখুন, মনে হচ্ছে না একদম ছবির মতো। মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলেই দেখতে পারবেন সুন্দর সুন্দর ছবি, বৌদ্ধ মূর্তি আর সাথে শত শত বছরের পুরনো বৌদ্ধ ধর্মগ্রন্থ। যদি লাদাখে এসে ভিড় এড়িয়ে শান্ত আর আধ্যাত্মিক পরিবেশ পেতে চান, তাহলে কিন্তু এই রিজাংলা মনেস্ট্রিকে অবশ্যই আপনার ঘোরার লিস্টের মধ্যে রাখবেন। রিজাংলা মনেস্ট্রি থেকে বেরিয়ে এসেছি প্রায় অনেকক্ষণই, আর দেখছেন এখনও কিন্তু পাশ দিয়ে সিন্ধু নদ বয়ে চলেছে। রিজাংলা মনেস্ট্রির সৌন্দর্য উপভোগ করে আমরা এখন এগিয়ে চলেছি আলচি মনেস্ট্রির দিকে। এখন আমরা পৌঁছে গেছি আলচি মনেস্ট্রিতে, তবে এখনও ভেতরে প্রবেশ করিনি, কারণ এইখান থেকে ভেতরে যেতে বেশ কিছুটা সময় লাগবে। কিছুক্ষণ হেঁটে তারপরে আপনাকে যেতে হবে আলচি মনেস্ট্রির ভেতরে। আলচি মনেস্ট্রি হল ভারতের লাদাখে অবস্থিত একাদশ শতাব্দীর একটি বিখ্যাত বৌদ্ধ মঠ। এটি লে শহর থেকে 70 কিলোমিটার দূরে পশ্চিম দিকে সিন্ধু নদীর তীরে অবস্থিত। অঞ্চলে যে প্রাচীন মনেস্ট্রিগুলি রয়েছে তার মধ্যে এই মনেস্ট্রি অন্যতম। একাদশ শতাব্দীর কাঠের খোদাই এবং সবথেকে বড় বুদ্ধ মূর্তির জন্য এই মনেস্ট্রি কিন্তু বিখ্যাত। মঠটি 958 থেকে 1055 খ্রিস্টাব্দের মধ্যে বিখ্যাত পণ্ডিত অনুবাদক রিংচেং জাপো কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি লাদাখের সবথেকে মূল্যবান ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত। দেখছেন চারপাশের প্রকৃতি ঠিক কতটা সুন্দর লাগছে এই মনেস্ট্রি থেকে। আর ওই দেখুন দূরে কিন্তু সিন্ধু নদ এখনো বয়ে চলেছে। একাদশ শতাব্দীর বিরল, বিস্তারিত এবং প্রাণবন্ত ফ্রেস্কো রয়েছে, যা বুদ্ধের
শিক্ষাকে চিত্রিত করেছে। দেখছেন চারপাশটা কিরকম সবুজে মোড়া। যাই হোক, চলুন সামনের দিকে যাই। সামনের দিকে টিকিট কাউন্টার আছে, তো সেইখানে টিকিট কেটে তারপরেই কিন্তু আমাদের মনেস্ট্রির ভেতরে প্রবেশ করা হবে। মনেস্ট্রিতে ঢোকার আগে টিকিট কাটতে হয়েছিল, 100 টাকা করে টিকিট, মানে পার হেড 100 টাকা। তো তার ভেতরে তো আর যেহেতু ভিডিও করা যাবে না, সেই জন্য আপনাদের সাথে মনেস্ট্রির ভেতরের কোনো দৃশ্যই আর শেয়ার করতে পারলাম না। গাড়ি থেকে হঠাৎ চোখে পড়লো এই জায়গাটা। এটি হলো আলচি পেট্রোগ্রাফি। বাইরে হোর্ডিংটা দেওয়াই ছিল, কিন্তু ভেতরে যখন আমরা ঢুকলাম তার পেছনে একটা ইতিহাস রয়েছে। জানেন তো, দরজাটা না বন্ধ ছিল, আমরা পাঁচিল টপকে ভেতরে ঢুকে এসেছি। এই যে দেখছেন পাথরের গায়ে কি সুন্দর খোদাই করা রয়েছে। জানি না এগুলো কারা খোদাই করেছিল বা কবে করেছিল, কিন্তু অসাধারণ দেখতে লাগছে। আর এইগুলো দেখার জন্যই আমরা কিন্তু পাঁচিল টপকে একেবারে ঢুকে এসেছি। পেট্রোগ্রাফি হলো ভূতত্ত্ব বা ভূবিজ্ঞানের একটি শাখা। পেট্রোগ্রাফি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, মানে ফটোগ্রাফি চলছে। এই যে এইদিকে দেখুন দাদা কি সুন্দর এখানকার যে ছোট্ট ছোট্ট উদ্ভিদগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোর ছবি তুলছে। দাদাকে দেখে আমিও একটু চেষ্টা করেছিলাম, কিন্তু দাদার মতো অত ভালো আমি তুলতে পারিনি। যাই হোক, চলুন ওই দিকটা একটু ঘুরে দেখে আসি। চারিপাশে এইরকম অসংখ্য পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনোটা বড় কোনোটা ছোট, আর প্রত্যেকটি পাথরের ওপরে কিন্তু এইরকম ছবি আঁকা রয়েছে। হ্যাঁ, কোনো কোনো ছবি একটু উঠে গেছে, কিন্তু কোনো কোনো ছবি আবার একদম স্পষ্ট। এইখান থেকে সিন্ধু নদকে কিন্তু আরও ভালোভাবে দেখা যাচ্ছে। আর এইখান থেকে চারপাশের পরিবেশটা একবার শুধু দেখুন, অসাধারণ লাগছে দেখতে। ওইদিকে সিন্ধু নদ বয়ে যাচ্ছে, ওই দিকের পরিবেশটা একরকম, আর এই দিকের পরিবেশটা আবার অন্য রকম। দেখুন আর কমেন্ট করে অবশ্যই বলুন কীরকম লাগছে দুটো পরিবেশের মধ্যে পার্থক্যটা। আমাদের গাড়ি আবার চলতে শুরু করেছে, আর যখনই গাড়ি চলতে শুরু করছে তখন একটা কথা কিন্তু বারবার মনে হচ্ছে, হাত বাড়ালেই আকাশটাকে বুঝি এক্ষুনি ধরে ফেলবো। এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলতে চলতে কখনো মনে হচ্ছে কেউ যেন প্রকৃতির বুকে তুলি দিয়ে এঁকে দিয়েছে একটা সূক্ষ্ম রাস্তা।
যত পথ এগিয়ে চলেছে ততই যেন মনে হচ্ছে একটার পর একটা নতুন দৃশ্য চোখের সামনে খুলে আসছে। হ্যাঁ, ঠিক এখন যেমন একটু আগে পাহাড়ের বুকে একটু একটু কিন্তু সবুজের রেখা দেখা যাচ্ছিল, এখন আর সেটাও নেই। এখন পাহাড় একেবারে পুরো ধূসর হয়ে গেছে। আর ওই যে দূরে পাহাড়ের ওপর দেখছেন কীরকম মেঘের ছায়া পড়েছে, দেখুন চারপাশটা কীরকম লাগছে। দেখে মনে হচ্ছে একদম কাঠঠোকরা, কিন্তু এর বুকেও না জানি কত ইতিহাস রয়েছে। পাহাড় মানে চোখের সামনে সাধারণত দুই রকমের ছবি ফুটে ওঠে, এক ঘন সবুজ চা বাগান, আর দুই হচ্ছে সাদা চাদরে মোড়া একটা বিরাট পাহাড়। কিন্তু এ পাহাড়ের যেন রূপ একদম অন্যরকম। মাথার ওপরে একদম নীল আকাশ, আর সেখানে খেলা করছে সাদা মেঘ, আর তার নিচে এই রুক্ষ পাহাড়। এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের আজকের পরবর্তী গন্তব্য লিকির মনেস্ট্রি। আমাদের গাড়ি যখনই এখানে পৌঁছালো ফার্স্ট এই জিনিসটা আমার চোখে পড়েছে। দেখুন পাহাড়টা ঠিক অনেকটা কৈলাস পর্বতের মতো দেখতে লাগছে। আপনাদের কি লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন। লে লাদাখ থেকে 52 থেকে 56 কিমি পশ্চিমে অবস্থিত এই মনেস্ট্রিটি 1100 শতাব্দীর প্রাচীন বৌদ্ধ মঠ এটি। এর আগে প্রায় অনেকগুলো মনেস্ট্রি আমাদের ঘোরা, আর সেইখান থেকেই একটা জিনিস জেনেছি, এই যে সামনে যে হলুদ ছোট ছোট জিনিসগুলো আছে না, এইগুলো হচ্ছে এইখানকার লামারা যখন ভগবানের কাছে প্রার্থনা করেন তখন এইগুলো গায়ে দিয়ে বসে তারা ভগবানের কাছে প্রার্থনা করেন। এই মনেস্ট্রিটি মূলত তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত। লে লাদাখ থেকে পশ্চিম দিকে অবস্থিত সিন্ধু নদী উপত্যকার একটি ছোট্ট পাহাড়ের ওপর এই মনেস্ট্রিটি অবস্থিত, আর সমুদ্রপৃষ্ঠ থেকে এই মনেস্ট্রির উচ্চতা 3700 মিটার। 1100 শতাব্দীতে প্রতিষ্ঠিত এবং পরবর্তীতে 1500 শতাব্দীতে এই মনেস্ট্রির পুনর্নির্মাণ করা হয়। এই বৌদ্ধ মনেস্ট্রির ভেতরে যে ছোট আলমারিগুলো দেখছেন এই যে চারপাশে, এই আলমারিগুলোর ভেতরে কিন্তু অসংখ্য বৌদ্ধ পুঁথি রয়েছে। প্রত্যেকটি কণাতে কিন্তু বুদ্ধদেবের জীবনের বিভিন্ন সময়ের যে নিদর্শন সেইগুলো ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মনেস্ট্রির ভেতরটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, এবার চলুন এবার একটু বাইরের দিকটা ঘুরে আসি। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু মনেস্ট্রির ভেতরে যে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা কিন্তু পারমিশন নিয়ে এসে তারপরে শেয়ার করেছি। ওনারা বলেইছিলেন যে মনেস্ট্রির ভেতরেও ক্যামেরা অ্যালাউড, সেই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। পেছনটা একটু অপরিষ্কার, প্রথমে ভাবছিলাম আসবো না, কিন্তু তারপরে কি মনে হলো এলাম, আর এসে দেখলাম যে অপরিষ্কারের কারণ এখানে কাজ চলছে, যার জন্য এই দিকটা একটু অপরিষ্কার হয়ে আছে। আর এই যে সামনে দেখছেন কত বড় বৌদ্ধ মূর্তি। এই মনেস্ট্রির প্রধান আকর্ষণই হল মনেস্ট্রির প্রাঙ্গণে অবস্থিত 75 ফুট উচ্চতার প্রকাণ্ড সোনালী মৈত্রেয় বৌদ্ধ মূর্তি। লিকির শব্দটির অর্থ হল নাগ দ্বারা পরিবেষ্টিত। বিশ্বাস করা হয় যে দুটি মহান সর্প আত্মা এই মনেস্ট্রিটিকে পাহারা দেয়।
স্ট্রি থেকে বেশ কিছু দূর চলে এসেছি আর এখন চলছে আমাদের ফটোশ্যুট। আমাদের সকলেরই ইচ্ছা ছিল রাস্তার মাঝে দাঁড়িয়ে একটু ফটো তোলার, সেই ইচ্ছেটাই এখন পূর্ণ করা হলো। ফটো সেশন সমাপ্ত হয়েছে, তাই আমাদের গাড়ি আবার এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। কি কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, ওই রকমভাবে হাওয়া চলছে এখানে, আর সেই সঙ্গে হাওয়ার কামড়ও কিন্তু অত্যন্ত ঠান্ডা, মানে হাত পা একদম কনকন করছে। রোদ তো আছেই, গাড়ি চললে সোয়েটার না পরে যদি জানলা খুলছি তো একেবারে মনে হচ্ছে যেন কেটে দিয়ে যাচ্ছে, এত ঠান্ডা হাওয়া। এখন আমরা দাঁড়িয়ে আছি বাস্কো প্যালেসের সামনে। এই প্যালেস সম্পর্কে যে ছোট্ট ছোট্ট তথ্যগুলো আমরা যতটুকু জানি সেইটা আপনাদের সাথে শেয়ার করবে দাদা। চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করব। দাঁড়ান, আগে দাদাকে ডাকি। এই হলো বাস্কো প্যালেস। এখানের কোনো রাজার একটি প্যালেস এটি। তো কিছু অংশ অনেকটাই ভেঙে গেছে, আর যেটুকু আছে সেইটুকুই পর্যটকেরা দেখতে আসে। তো আমরাও সেই কারণে এখানে দেখতে এসেছি। আর এই যে চারপাশে এই ধারে যে মাটিগুলো আছে না, এইগুলো প্রচণ্ডভাবে খসে পড়ছে, মানে পা দিলেই খসে পড়ে যাচ্ছে। চলুন এবার ভেতরে যাই। ভেতরে যাওয়ার এই যে সামনে এই সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে। হ্যাঁ, কষ্ট একটু হচ্ছে ঠিকই, কিন্তু ভেতরে কি আছে সেইটা দেখার যে আগ্রহটা মনের মধ্যে এই মুহূর্তে কাজ করছে, সেইটার কাছে এই সিঁড়িটা খুব একটা বড় কথা নয়। ওই যে দূরে দেখালাম একটা ছোট্ট মতো ঘর, ওই ঘরটাও এই প্যালেসেরই অংশ ছিল। এই মাঝে এতটা অংশ কিন্তু ভেঙে গেছে। তখন মাসিমা একটা প্রশ্ন করলেন যে এখানকার প্রজারা কোথায় গেল। এই একই প্রশ্ন কিন্তু আমারও, কিন্তু তার উত্তর আমাদের কারোরই জানা নেই। এই যে ভেতরে যখন আসছিলাম, এই সামনেই রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তো ওখানে যারা কাজ করছিলেন ওনারাই আমাদের বলে দিলেন যে ফালতু উঠে লাভ নেই, ভেতরে বন্ধ, কিছু দেখা যাবে না। তো তাও আমরা একটা সুপ্ত আশা নিয়ে এলাম যে যদি কিছু দেখতে পাই। তো না, একদমই ভেতরে সব কিছু বন্ধ, কিচ্ছু দেখা যাবে না। ভেতর থেকে দেখার মধ্যে শুধু আছে একদম ওপরে উঠে চারপাশের ভিউটা নেওয়া, সেটা কিন্তু অসাধারণ লাগছে। চলুন আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন সামনের এই ছোট্ট ঘরগুলো দেখুন, এইগুলোও কিন্তু এই প্যালেসেরই অংশ ছিল। এখন এগুলো ভেঙে ভেঙে সব আলাদা আলাদা হয়ে গেছে, আর আমরা এই প্যালেসের এইটুকু অংশের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। দূরে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট অনেক ঘর দেখা যাচ্ছে যেগুলো প্যালেসেরই অংশ, কারণ ওর মাটি আর এই প্যালেসের মাটি এই দুটো দেখে কিন্তু এই ধারণাটাই আসছে যে ওগুলোই প্যালেসেরই অংশ। কোন দিক দিয়ে ঢুকে যে কোন দিক দিয়ে বেরোচ্ছি কিছুই বুঝতে পারছি না, শুধু গোল গোল ঘুরে যাচ্ছি। এখনো পর্যন্ত মাথায় কিছু ঢুকছে না যে আমরা কোন দিক দিয়ে ঢুকেছি আর এইটা দিয়ে বেরোলে কোন দিকে বেরোবো। যাই হোক চলুন বেরোনোর চেষ্টা করি, কারণ এবার গাড়িতে উঠবো, কারণ ভেতরটা তো বললাম সবটাই বন্ধ। আগে বেরোই চলুন। এই যে গাড়ি আবার চলতে শুরু করে দিয়েছে, আর এই পাশের পাহাড়টাকে একটু ভালো করে লক্ষ্য করুন, মনে হচ্ছে না পুরো যেন মাটির পাহাড়। হ্যাঁ,
সামনে থেকে দেখেও কিন্তু মাটির পাহাড়ই লাগছে, আর চারিপাশে সত্যি অসংখ্য মাটিও রয়েছে। রাস্তা বলে এখানে কিছুই নেই, শুধু মাটি আর মাটি। চলে এসেছি সঙ্গম ভিউ পয়েন্টে। ভেতরে যাই চলুন, তারপরে বলছি এখানে কি দেখার আছে। এইখানে আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে এখানে ঝাঁসকার এবং সিন্ধু নদ মিলছে, মানে দুটো নদী একসাথে মিলছে, তো সেটাই দেখাবো। চলুন সামনের দিকে যাই, তারপরে আপনাদেরকে বোঝাচ্ছি যে কোন দিক থেকে কোন নদীটা আসছে। এই ভাগীরথী, এই দিক দিয়ে আসছে হচ্ছে ঝাঁসকার নদী, আর এই দিক দিয়ে আসছে হচ্ছে সিন্ধু নদ, আর এই দুটো মিলিয়ে এখানে তৈরি হচ্ছে এই যে মিলন জায়গাটা, এইখানটা মানে এই যাই হোক এই জায়গাটা করেই হবে হচ্ছে সঙ্গম, মানে এই যে ঝাঁসকার আর এই সিন্ধুর যে মিলছে, তো সেই জায়গাটাকেই বলা হচ্ছে সঙ্গম ভিউ পয়েন্ট। তবে দুটো নদী মানে যে দুটো, একটা নদী একটা নদ, দুটো যে রং সেটা কিন্তু খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না এখানে। হয়তো স্রোতের জন্য হতে পারে, কারণ মাঝখানে স্রোতটা কিন্তু বেশ ভালো মতোই আছে। কিন্তু দুটো নদীর যে আলাদা কালার সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, নিচু লাগছে। এখানে এই নদীতে র্যাফটিংও করা যায়, যে র্যাফটিংয়ের জন্য। তবে আমার র্যাফটিং করার খুব একটা ইচ্ছে নেই, আমার খুব ইচ্ছে ছিল বাঞ্জি জাম্পিং করার, দেখা যাক। তবে এটা মনে হয় না এখানে হবে, এক জায়গায় দেখলাম একটা সাইন আছে, যদি হয় তাহলে করব। নদীতে যে ভালোই স্রোত আছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক চলুন একটু কাছে গিয়ে একটু জলে হাত দিয়ে দেখি, এই স্বভাবটা আমার একটু আছে। নদীর কাছে আসলে একটু নদীতে হাত না দিলে বেশ ভালো লাগে না, মানে হাতটা একটু ভেজাতে ইচ্ছা করে। যাই হোক চলুন একটু কাছে যাই। এই যে একদম সামনে চলে এসেছি, আর এখান থেকে দেখে না মনে হচ্ছে যেন একটু নেমেও যায়, কিন্তু নেমে যাওয়াটাই বড় রিস্কের হয়ে যাবে, কারণ প্রচণ্ড স্রোত। এখানে যদি একবার নেমে যায় আমাকে কেউ আর টেনে আনতে পারবে না। যাই হোক চলুন একটুখানি হাতটা ভেজাই আগে। প্রচণ্ড ঠান্ডা জল, বেশিক্ষণ হাত দিয়ে থাকতে পারছি না, মানে হাত ডোবাতেই পারছি না, এতটাই ঠান্ডা। হাত তুলে নিয়েছি, এত ঠান্ডা জল। এই যে এইদিকে জিপ লাইনিং হচ্ছে, আমার কিন্তু প্রচণ্ড ইচ্ছে ছিল বাঞ্জি জাম্পিং করার, তো এখানে আমি বোর্ডও দেখতে পেয়েছিলাম, কিন্তু আমাকে বাঞ্জি জাম্পিং করতে দেয়নি। আর এখানে বটার ইচ্ছা ছিল জিপ লাইনিং করার, তো ওকেও করতে দেওয়া হয়নি। আমাদের দুজনেরই ইচ্ছে অসমাপ্ত রয়ে গেল। যাই হোক চলুন এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগিয়ে যাই। এইবারের পাহাড়টাকে আবার দেখুন, মনে হচ্ছে না যেন কেউ সুন্দরভাবে মসৃণ করে দিয়েছে পাহাড়টাকে একদম। আর ওই দূরের পাহাড়টাকে দেখে আবার একটু অন্যরকম অনুভূতি হচ্ছে, কেউ যেন খাবলা খাবলা করে কিছু কিছু জায়গায় গর্ত করে রেখেছে। সত্যি অসাধারণ লাগছে, মানে এক একটা পাহাড়ের এক এক রকমের রূপ ফুটে উঠছে চোখের সামনে। এখন আমরা দাঁড়িয়ে আছি ম্যাগনেটিক হিলে, যেটা শুনেছি এই জায়গাটা সম্পর্কে, এখানে নাকি গাড়ি নিজে নিজেই চলে। তো ওই যে দেখছেন সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, ও কিন্তু একাই দাঁড়িয়ে আছে, ও কিন্তু চলছে না। এই কথাটা একদমই ঠিক কথা নয় যে গাড়িটা একদম নিজে নিজে চলে। হ্যাঁ চলে, কারণ ঢাল আছে, তো ঢালের দিকে রাখলে অবশ্যই গাড়ি এগিয়ে যাবে, একটুখানি হালকা স্টার্ট দিয়ে রাখলে গাড়ি এমনি এগিয়ে যাবে, কিন্তু ওই যে আকর্ষণে যে চলে সেইটা কিন্তু নয়। হাতে কলমে দেখার চেষ্টা করলাম, তো চেষ্টা করে কিছুই ফল পেলাম না।
তো যার জন্য কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এবার আমরা যাব হচ্ছে গুরুদ্বারায়। চলুন এবার সেইখানেই পৌঁছায়। লে লাদাখের অন্যতম পবিত্র স্থান হলো গুরুদ্বার, যা সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় লে কার্গিল হাইওয়েতে অবস্থিত। 1517 সালে গুরু নানকের স্মরণে এই গুরুদ্বার স্থানটি তৈরি করা হয়। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী এই স্থানটি রক্ষণাবেক্ষণ করেন। ভেতরে যাব, তবে ভেতরে যাওয়ার আগে মাথায় হলুদ রুমাল বেঁধে তারপরে কিন্তু ভেতরে যেতে হবে। আর হ্যাঁ, ভেতরে ক্যামেরা তো অ্যালাউড নয়, তো যার জন্য আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না। কথিত আছে যে গুরু নানক এখানে ধ্যানমগ্ন ছিলেন, তখন এক রাক্ষস তার ওপর একটা বড় পাথর ছুঁড়ে মারে, কিন্তু সেই পাথরটি গুরু নানকের গায়ে স্পর্শ করায় সেটা মোমের মতো গলে যায়। বেশ কিছুটা সময় ওখানে কাটালাম। এখন আমরা চলেছি আমাদের হোটেলের দিকে, মানে লে শহরে আমরা যাব, সেখানে আমাদের আজকের রাতে থাকাটা সেখানেই। তো ভেতরে গিয়ে যেটা অনুভব করলাম সত্যি অসাধারণ লাগলো, মানে অসাধারণ মানে ভাষায় বর্ণনা করা যাবে না। আর ভেতরে এক রকমের হালুয়া দিচ্ছিল, যেটা কিন্তু খেতে সত্যি অসাধারণ, আটা দিয়ে মাখা, জাস্ট অসাধারণ খেতে। আমার এতটাই ভালো লেগেছিল, আমি 2 বার চেয়ে খেয়েছি। যারা মনে করছেন যে লে লাদাখ ঘুরতে আসবেন, তারা কিন্তু অবশ্যই নিঃসন্দেহে গুরুদ্বারকে আপনাদের ঘোরার তালিকার মধ্যে রাখতে পারেন। অসাধারণ সুন্দর জায়গা। এবং যে পাথরের কথা তখন আপনাদেরকে বললাম, যে একটি রাক্ষস গুরু নানকের ওপর পাথর ছুঁড়েছিলেন এবং সেটি মোমে পরিণত হয়ে গেছিলো সেই পাথরটা কিন্তু ভেতরে রাখা আছে। তো যাই হোক, চলুন আমরা এখন এখান থেকে যাব হচ্ছে লে। তো আমাদের আজকে রাতে ওখানেই হোটেল, ওখানেই আমরা রাতটা থাকবো। তো চলুন আগে হোটেলে যাই, তারপরে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেল, আজকের রাতটা কাটবে আমাদের এইখানেই। চলুন তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে রুমটা আগে দেখি। সারাটা দিন বেশ ভালো কেটেছে, বেশ ভালোভাবে উপভোগ করেছি আজকের দিনটা। একটু টায়ার্ড লাগছে, চলুন ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে এবার একটু রেস্ট নিয়ে নেব। দুপুরের খাওয়াটা তো ওই গুরুদ্বারা থেকেই সেরে এসেছিলাম, কারণ ওখানে ভোগ প্রসাদ দিচ্ছিল, তো সেখান থেকেই খাবারটা সেরে এসেছি। এখন ভেতরে গিয়ে একটু রেস্ট নেব। চলুন ভেতরে যাই। চলুন তাহলে রুমে গিয়ে ফ্রেশ হই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার সামনের ভিডিওতে। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকন প্রেস করে অল বাটনটা কিন্তু ক্লিক করে দেবেন, যাতে আমি পরবর্তীতে যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু পেজটি ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যাই হোক, চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করবেন না, এরপরে একটা চমক আছে। সেই চমকটা দেখে ভিডিও কেমন লাগলো সেইটা কিন্তু কমেন্ট করে যাবেন।